সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মারিয়া মোস্তফা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকে আমি দ্বাদশের ছাত্রছাত্রীদের সাথে থাকছি। তোমাদের ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র বইয়ের নাম হচ্ছে ব্যবস্থাপনা, এই বই পড়াবো। এই বইয়ের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি পড়াবো। সেই চ্যাপ্টারে যাওয়ার আগে আমি কিছু কথা বলে দিই তোমাদেরকে। তোমাদেরকে কিন্তু এর আগে আমি একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা কিন্তু এই আমার এই ক্লাসটা তোমরা অনলাইনে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। যারা এখনো দেখোনি তারা আমার নাম দিয়ে সার্চ করলেই ক্লাসটা কিন্তু সহজে পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমি পড়াবো তোমাদের এই ব্যবস্থাপনার অধ্যায়ের ব্যবস্থাপনা বইয়ের অষ্টম অধ্যায় যোগাযোগ। তার আগে কিছু কথা বলে নিই, যেহেতু যোগাযোগ পড়াবো। যোগাযোগের গুরুত্ব বলে শেষ করা যাবে না, তাই না? তোমরা জানো যে একাধিক পক্ষের মধ্যে মনের ভাব, তথ্য ইত্যাদি আদান প্রদান বা বিনিময়ের কার্যকেই যোগাযোগ বলে। এবং এখন যে যুগ আমাদের আমাদের যে এখন মডার্ন যুগ, এখন বলতে গেলে কমিউনিকেশনের যুগ। দেখবে শুধুমাত্র যোগাযোগের অভাবেই বা যোগাযোগের দক্ষতার অভাবে অনেকে পিছিয়ে যায়, অনেকের জীবনে ভালো কিছু করতে পারে না। সত্যি কথা বলতে কি, এখনকার যুগ হচ্ছে নেটওয়ার্কিং এর যুগ। সুতরাং নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং নেটওয়ার্কিং কিভাবে করলে সেটা খুব ফ্রুটফুল হবে, অর্থাৎ ফলপ্রসূ হবে, সেই ব্যাপারেও কিন্তু ধারণা থাকতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের অষ্টম অধ্যায়ের নাম যে যোগাযোগ, এটা শুরু করে দিই। যোগাযোগ ইংরেজি কি? যোগাযোগ ইংরেজি হচ্ছে কমিউনিকেশন। আমরা জানি এটা। তো দেখি, আজকে একটা ছবি দেখো। একটা মেয়ে খুব চিন্তা করছে, সে খুব বিষণ্ণ যে আসলে সে ধর যে কোনো একটা ব্যাপার ডিসিশন নিতে পারছে না যে সে কিভাবে কমিউনিকেট করবে। তার মাথার মধ্যে হয়তো বা কোনো বিষয় নিয়ে সে চিন্তিত, কিন্তু কমিউনিকেট কিভাবে করবে সেটা সে ভাবছে। এবং অ্যাকচুয়ালি হচ্ছে আমাদেরকে ভাবতে হবে কমিউনিকেশনটা কোন ওয়েতে করব, যে ওয়েতে করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে। আমরা সবাই কিন্তু এই ইনডিসিশনে ভুগি। আমরা সবাই কিন্তু চিন্তা করি কোনো যোগাযোগ করার আগে যে আসলে এটা যোগাযোগটা হচ্ছে ফর্মালি হবে না ইনফর্মালি হবে, বা লিখিত হবে বা ওরালি হবে। আসলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবায়। যদি আমাদের যোগাযোগ সম্বন্ধে একটু ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি একটা ডিসিশনে আসতে পারবো। একটা একটা কোটেশন দেখো বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। কারা ব্ল্যাক বার্ন বলেছেন, "You can have all the great ideas in the world, and if you can't communicate, nobody will hear them." অর্থাৎ তোমার মাথায় যদি অনেক আইডিয়া থাকে, বাট তুমি কমিউনিকেট করতে পারছো না, বা তোমার কমিউনিকেশন স্কিল ভালো না, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। তোমার মাথার মধ্যে সেটা থেকে যাবে, তুমি সেখান থেকে কোনো কিছু গেইন করতে পারবে না। আরেকটা কোটেশন দেখো, "The art of communication is the language of leadership." জেমস হিউমস বলেছেন। লিডারশিপ চ্যাপ্টার তোমাদের ম্যানেজমেন্টে আছে, তোমরা জানো ম্যানেজমেন্টের মধ্যে কমিউনিকেশনও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং লিডারশিপ তো বলাই বাহুল্য। একজন লিডারের কমিউনিকেশন স্কিল খুব গুরুত্বপূর্ণ। লিডারশিপ তখনই সাকসেসফুল হয় যদি সেই লিডার খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারে। তার তার সাথে যে সঙ্গীরা রয়েছে তারা যেন তার কথা শুনে। সেই লিডারের সেই এরকম পাওয়ার থাকতে হবে কমিউনিকেশনে। সো কমিউনিকেশন হচ্ছে একজন লিডার ল্যাঙ্গুয়েজ, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো লিডারশিপের স্কিলনেসটা কিন্তু কমিউনিকেশনের উপর ডিপেন্ড করছে। এখানে একটা ছবি দেখো, তথ্য জট, অর্থাৎ ইনফরমেশন প্লট বলা যেতে পারে। দেখো এখানে অনেকগুলো মানুষ আছে, তাদের মাথার মধ্যে অনেক কিছু চিন্তা, অনেক আইডিয়া বলো, বা ধরো যে কোনো মতামত বলো, ওপিনিয়ন বলো, হয়তো বা ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, সব কিছু এক জায়গায় জটলা পেকে একদম একটা বাজে একটা হচপচ অবস্থা, তাই না? একটা জগা খিচুড়ি যাকে বলে, এই অবস্থা হয়েছে। হ্যাঁ, তুমি যদি ইনফরমেশন ঠিকভাবে পাস করতে না পারো, ঠিক জায়গায় দিতে না পারো, রাইট টাইমে রাইট সিচুয়েশনে, তাহলে কিন্তু এমন হবে। শুধু সেটা ঘুরপাকি খাবে, একটা জটলা পাকায়, একটা দেখো কি জগা খিচুড়ি অবস্থা হয়ে আছে, তাই না? এরকম কিন্তু হয়, আমাদের জীবনেও হয়। কেন হয়? কারণ আমরা নিজেরাই জানি না কিভাবে কমিউনিকেট করা দরকার। আবার এমন হয় যে আমরা অনেক সময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলি, যেটার কারণে অনেক সময় আমাদের সাফার করতে হয়। অনেকে দেখা যাচ্ছে আমরা বড়দের সম্মান করতে জানি না, বড়দের সাথে ইনফর্মালি ট্রিট করছি, সেটাও কিন্তু উচিত না। এগুলো কিন্তু সব কমিউনিকেশনের উপর।
ডিপেন্ড করছে। তোমার এটিকেট, তোমার ভদ্রতা, এই সব কিছু কিন্তু কমিউনিকেশনের মধ্যে আসছে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার পর্যন্ত কমিউনিকেশনের মধ্যে থাকি। এই যে যেমন একটা শিশুর কথা ভাবো, সে তার যখন ক্ষুধা লাগে সে কিন্তু কান্নাকাটি করে সে বুঝিয়ে দেয় যে তার ক্ষুধা লেগেছে। আদারওয়াইজ কিন্তু কোনো মা তার নিজের সন্তানের ক্ষুধাটা বুঝতে পারবে না যে তার ক্ষুধা লেগেছে। বাচ্চাটাকে কাঁদতে হবে, তাহলে তার মা বুঝতে পারবে। হয়তোবা তার মা যদি কোনো বাচ্চা যদি না কাঁদে, মা তখন হয়তোবা ঘন্টা ধরে হিসাব করবে যে 2 ঘন্টা হয়ে গেছে, তার মধ্যে খিদে লাগার কথা। হয়তোবা সেটা 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 আসলে মনে হলে দেন, কিন্তু আদারওয়াইজ কিন্তু বাচ্চা না কাঁদলে কিন্তু খুব সহজে বোঝা যাবে না যে তার ক্ষুধা লেগেছে। একটা বাচ্চা জন্মের পর কেঁদেই কমিউনিকেট করে ফেলে যে আমার ক্ষুধা লেগেছে, বা আমার কোনো সমস্যা হচ্ছে, বা আমার পেট ব্যথা করছে, যে কোনো কিছু সে একটা কমিউনিকেশনের এই কাদার মাধ্যমে কমিউনিকেট করে দেয়। তাহলে বুঝো মানুষের হিউম্যান নেচার কমিউনিকেট করার, সে জন্ম থেকেই এটা পেয়ে আসে। কিন্তু কমিউনিকেট করলে তো হবে না, কমিউনিকেট করতে হবে নিয়ম অনুযায়ী, এবং সেটারও কিছু প্রসেস রয়েছে। তুমি ধরো তুমি একটা ফরেন, তুমি অন্য কোনো দেশে গিয়েছো, তুমি সেই দেশের ভাষা তুমি ইউজ না করে তুমি তোমার ভাষায় কথা বলছো, তাহলে তুমি কমিউনিকেট করছো, বাট সেই কমিউনিকেটটাকে কমিউনিকেশন, সঠিক কমিউনিকেশন বলা যাবে না। কারণ সেই দেশের লোকরা তো তোমার ভাষা জানে না, তাই না? তোমাকে সেই দেশের ভাষায় বলতে হবে, আদারওয়াইজ তোমাকে ইংরেজি বলতে হবে, এই জন্য তোমাকে ইংরেজি জানতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু কমিউনিকেশনের মধ্যে চলে আসে। অনেক কথা বলে ফেললাম, তারপরেও বলবো। একটা কথা বলে রাখি যে হচ্ছে যে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এখনকার যুগ কমিউনিকেশনের, এবং তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়বে, ভালো জায়গায় চান্স পাবে, তখনও দেখবা তোমাদের বড় ভাইরা যারা অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, খোঁজ নিয়ে দেখো তো, তারা শুধুমাত্র শুধুমাত্র পড়াশোনার জোরে যায়নি, তারা কিন্তু কমিউনিকেশন স্কিলের কারণেও কিন্তু তারা খুব ভালো একটা জায়গায় নিজেদের অবস্থান করে নিতে পেরেছে। সুতরাং শুধুমাত্র ঘরে কোণে থাকলে হবে না, তোমাদেরকে যারা অনেক ভালো ভালো জায়গায় আছে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, তোমার একটা ফিল্ড তৈরি করতে হবে, তোমাকে তাদের কাছ থেকে নলেজ গ্যাদার করতে হবে, তারা কী কী ওয়েতে ওসব জায়গায় গেছে, সেই স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। এই জন্য কী দরকার? কমিউনিকেশন দরকার। এবং আমরা এখন কি হয়ে গেছি, আমরা করোনার কারণে কিন্তু গৃহবন্দী। আমরা এখন আমাদের কাছের মানুষদেরকেও বাসায় ডাকি না, আমরা আইসোলেশনের মতো অবস্থা আমাদের, তাই না? কিন্তু এই অবস্থা আশা করি বেশি দিন থাকবে না। আমরা আবার সোশ্যাল হয়ে যাব, আমরা আবার দল বেঁধে আড্ডা মারবো, আমরা আবার কলেজে আসব, আমরা ক্লাস করব, আর টিচারদের সাথে কমিউনিকেট করবো আমাদের কি প্রবলেম, তাই না? আমাদের কি সমস্যা, আমরা টিচারদের সাথে আই কন্ট্যাক্ট করে কমিউনিকেট করবো, যেটা আসলে আমাদের অনলাইন ক্লাসে হয় না। আসলে সত্যি কথা বলতে কি, আমি আমার এই অনলাইন ক্লাসে আমি মোটেও খুব বেশি আরাম পাই না, বা খুব বেশি, সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। হ্যাঁ, তোমাদের মুখগুলো না দেখলে আসলে ক্লাস করানোটা খুব মানে ক্লাস করিয়ে খুব আনন্দ পাওয়া যায় না। তোমরা বুঝতে পারছো কি পারছো না, তোমাদের এক্সপ্রেশন, এবং তোমরাও আমাদের এক্সপ্রেশন না দেখে আসলে ওভাবে হয়তো বা মজাটা পাচ্ছ না। তো যাই হোক, এখন কিছু করার নেই, আমাদের সুস্থতা সবচেয়ে বেশি জরুরি, তোমাদের সুস্থতা জরুরি, সুস্থ থাকতে হবে। এই সুস্থ থাকার জন্য আমাদের এই অনলাইন ক্লাস। হ্যাঁ, এখন চলো না তাহলে, আমার আর কথা না বাড়িয়ে আমাদের পড়ায় চলে যাই। প্রথমে আসি যোগাযোগের ধারণা। আমি অনেক কিছু বলে ফেললাম যোগাযোগ নিয়ে, একটু হলো আইডিয়া পেয়েছো, তোমরা জানো যোগাযোগ কি। তারপরেও তোমাদের যেহেতু কোর্সে আছে, এবং আরও ডিটেইলি তোমাদের জানতে হবে এর স্ট্র্যাটেজিগুলো, এবং ফলপ্রসূ যোগাযোগের জন্য তোমাদের কিছু জিনিস জানতে হবে। তোমরা এই যোগাযোগ নিয়ে কিন্তু, তোমাদের কমার্সের স্টুডেন্ট, তোমরা কিন্তু যখন ইউনিভার্সিটিতে চান্স পাবে, তোমরা এই বিজনেস কমিউনিকেশনে একটা বই পাবে, মোটা একটা বই, সেখানে আরও ডিটেইলি পাবে। তোমাদের এই বইয়ে ছোট একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে, তুমি যখন ডিটেইলি পড়বে তখন দেখবে যে আরও অনেক শাখা প্রশাখা রয়েছে যোগাযোগের। হ্যাঁ, তো তোমাদের বইতে সংক্ষেপে জাস্ট ব্রিফিং দেওয়া আছে, ছোটোখাটো একটা বেসিক নলেজের জন্য ছোটোখাটো একটা চ্যাপ্টার করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, যোগাযোগের ধারণা দেখো, 2 বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলেই তাকে যোগাযোগ বলে। তোমরা জানো, খুব সহজ একটা কথা, যখন কোনো দল বা ব্যক্তি একত্রিত হয়, তখন তাদের মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, মনোভাব থাকে, বা কোনো কিছু যদি শেয়ার করতে চায়, এবং তারা যে মাধ্যমে শেয়ার করে তাকে বলা হচ্ছে যোগাযোগের মাধ্যম, এবং তারা যে যোগাযোগ করছে, তারা যে শেয়ার করছে, এটাকে বলা হচ্ছে যোগাযোগ। তাহলে মানুষ
তোমরা জানো মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ থেকে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষকে চলতে ও জীবন জীবিকা নির্বাহ করতে হয়। একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনেক মানুষ একত্রে কাজ করে, নানান প্রয়োজনে তাদের মধ্যে যোগাযোগ আবশ্যক। বাইরের বিভিন্ন পক্ষের সাথেও যোগাযোগ করতে হয়। সমাজে চলতে ফিরতে সর্বত্র যোগাযোগ আবশ্যক, তাই না? ঘুম থেকে জাগার পর আবার ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত যোগাযোগের মধ্যে দিয়েই মানুষ তার অধিকাংশ সময় ব্যয় করে। ঠিক আছে, আমি তোমাদের বইয়ে যা আছে তাই বলছি। আমি কিন্তু এটাকে ক্লাসের শুরুতে কিন্তু আমি নিজেও এগুলা বলেছিলাম তোমাদেরকে, দেখো বইয়ের মধ্যেও এই ব্যাপারগুলো আছে। তাই যোগাযোগ কিভাবে এবং কোন পদ্ধতিতে করলে ভালো ফল লাভ সম্ভব হয় এ বিষয়ে যোগাযোগকারীর জ্ঞান থাকা প্রয়োজন। যেটা আমি বললাম যে তুমি কোন ওয়েতে কমিউনিকেট করলে সবচেয়ে বেশি তুমি লাভবান হবে এবং সেই যোগাযোগটা ফলপ্রসূ হবে সেই ব্যাপারে কিন্তু একটা জ্ঞান থাকতে হবে। এছাড়া কার্যকর যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো বুঝে তা দূর করা গেলে যোগাযোগ আরো সাবলীল এবং সার্থক হয়। তাছাড়া যোগাযোগের ক্ষেত্রে আধুনিক তথ্য এবং প্রযুক্তিরও বিভিন্ন উপায় এবং কৌশল ব্যবহার করা গেলে যোগাযোগ আরো ফলপ্রসূ হয়ে থাকে। তাই যোগাযোগের বিষয়ে জ্ঞান মানুষের থাকা, যোগাযোগের বিষয়ক জ্ঞান প্রতিটা মানুষের জন্য অবশ্যই আবশ্যক। হ্যাঁ, তো যাই হোক, তাহলে কি কি পেলাম, যোগাযোগের যে সংজ্ঞাটা পেলাম এবং যোগাযোগের যে গুরুত্ব বললাম, তাহলে আমরা বলতে পারি যে যোগাযোগের কিছু বৈশিষ্ট্য পেতে পারি, তাই না? বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ায় 2 বা ততোধিক পক্ষ থাকে, তাই না? যোগাযোগ একা একা কিন্তু করা যায় না, তোমার মিনিমাম 2 জন পক্ষ থাকতে হবে বা ততোধিক পক্ষ থাকতে হবে। বা ধরো যে তুমি জনসমাগমে যদি কোনো যোগাযোগ করো, বড় পাবলিক প্লেসে বড় একটা ভাষণ দাও, সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক তোমার কথা শুনছে। তো অনেক মিনিমাম 2 জন এবং অগণিত পক্ষ থাকতে হবে। তারপর হচ্ছে যোগাযোগের মাধ্যমে কোনো অর্থপূর্ণ তথ্য বা সংবাদের আদান প্রদান ঘটে। অর্থাৎ হচ্ছে যোগাযোগের মাধ্যমে আমরা কি করছি, যোগাযোগের মাধ্যমে আমরা অর্থপূর্ণ তথ্য এবং সংবাদের আদান প্রদান ঘটে। অর্থাৎ হচ্ছে যোগাযোগ উল্টাপাল্টা কথা বললে কিন্তু হবে না। তোমাকে যোগাযোগ বলতে বোঝাচ্ছে সেটা অবশ্যই রিলেভেন্ট হতে হবে, অর্থপূর্ণ হতে হবে, সেটা প্রাসঙ্গিক হতে হবে, তাহলে সেটাকে যোগাযোগের পর্যায়ে ফেলা যায়। নাম্বার 3 হচ্ছে যোগাযোগ কোনো মাধ্যম বা চ্যানেলের মধ্য দিয়ে সম্পন্ন হয়। যোগাযোগের জন্য অবশ্যই তোমরা জানো মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া যোগাযোগ সম্পন্ন হয় না। সো যোগাযোগের জন্য একটা চ্যানেল অবশ্যই দরকার। সামনে আমি আরো পড়াবো যোগাযোগের মাধ্যমগুলো কি কি এবং যোগাযোগের প্রক্রিয়াগুলো আমরা কিন্তু সামনে পড়বো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ফলপ্রসূ যোগাযোগ প্রক্রিয়ায় প্রাপক প্রেরকের নিকট ফলাবর্তন প্রদান করে। অর্থাৎ ফলপ্রসূ অর্থাৎ ফ্রুটফুল যে কমিউনিকেশন বলা যায়, সেক্ষেত্রে প্রাপক অর্থাৎ যে যোগাযোগ প্রথমেই করে, যে খবর পাঠায়, যে মেসেজ সেন্ড করে, প্রেরক হচ্ছে যে মেসেজটা নেয়, সে ফলাবর্তন প্রদান করে। ফলাবর্তনের ইংলিশ হচ্ছে ফিডব্যাক। অর্থাৎ প্রাপক হচ্ছে যে ইনফরমেশনটা পায়, আর প্রেরক হচ্ছে যে ইনফরমেশন সেন্ড করে। প্রাপক কি করে, যে সেন্ড করছে মেসেজটা, তাকে সে একটা ফলাবর্তন দেয়, অর্থাৎ সে একটা ফিডব্যাক দেয়। অর্থাৎ হচ্ছে কেউ যদি কোনো মেসেজ দেয়, সেক্ষেত্রে যে মেসেজটা গ্রহণ করলো সে জানালো যে হ্যাঁ আমি পেয়েছি, আমি শুনেছি, বা আমি এই ব্যাপারে রাজি বা রাজি না, বা অর্থাৎ হচ্ছে সে ইনফর্ম করে যে ইটস ওকে, আমি শুনেছি, আমি পেয়েছি। এটাকে বলা হচ্ছে, রেসপন্স করাটাকে বলা হচ্ছে ফিডব্যাক, একে বলা হচ্ছে ফলাবর্তন। ফলাবর্তনের সংজ্ঞা কিন্তু পরীক্ষা আসে, তোমাদের বইয়ের মধ্যে পাবা। সামনে আমরা আরো ডিটেইলি পড়বো, তখন আরো এই ব্যাপারে আরো ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। আচ্ছা, যোগাযোগের ধারণা সম্বন্ধে আমরা একটু পেলাম, তাই না? যোগাযোগ সম্বন্ধে একটু হলেও কনসেপ্ট আমরা করতে পেরেছি, আই হোপ। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদেরকে তো বেসিক নলেজ গ্যাদার করতে হবে, শুধু অন্ধের মতো পড়লে হবে না। তোমাদেরকে যেহেতু তোমরা সামনে, আমি চাই তোমরা খুব ভালো একটা জায়গায় চান্স পাও, ভালো কিছু করো, এবং এই জন্য তোমাদের বেসিক নলেজ গ্যাদার করা ছাড়া কোনো ওয়ে নাই। অন্ধের মতো পড়লে কিন্তু হবে না। তোমরা জানো, তোমরা ম্যানেজমেন্ট পড়েছো, ম্যানেজমেন্টে কি পড়েছো, স্ট্র্যাটেজি আছে একটা ব্যাপার, স্ট্র্যাটেজি ওয়ার্ডটা শুনেছো, পড়েছো। সুতরাং পড়াশোনা করতে হবে স্ট্র্যাটেজিক্যালি, অন্ধের মতো পড়লে হবে না। স্ট্র্যাটেজিক্যালি পড়ে তোমাদেরকে বেসিক নলেজ গ্যাদার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা স্লাইডে চলে যাই। এর পরের স্লাইডে হচ্ছে যোগাযোগের প্রক্রিয়া। দেখো একটা ছবি আছে, অনেকগুলো মানুষ বিভিন্ন ওয়ে ইউজ করছে, বিভিন্ন মাধ্যম ইউজ করছে। হ্যাঁ, যোগাযোগের প্রক্রিয়া, প্রেরক আছে, প্রেরক কর্তৃক ধারণা উন্নয়ন আছে। তাহলে আমরা ডিটেইলি একটা কি বলে স্টেপ বাই স্টেপ এমনি একটু আলোচনা করি। আচ্ছা, এর পরের স্লাইডে আমি মনে হয় ডায়াগ্রামটা রেখেছি। আচ্ছা যাই হোক, আমি প্রথমেই এর প্রক্রিয়ার হচ্ছে যে স্টেপগুলো
একটু আলোচনা করি। স্টেপগুলো আলোচনা করতে গিয়ে প্রথমে আমি সেটা হলো যে পরের স্লাইডে দেখো আমি একটা স্লাইড দিয়েছি, সেটা হচ্ছে ক্লিয়ার ইজ কাইন্ড, আনক্লিয়ার ইজ আনকাইন্ড। কতটা মজার না? স্বাভাবিক, ক্লিয়ার হচ্ছে অনেক 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 আমাদের কাছে ক্লিয়ার বলতে গেলে সেটা আমাদের কাছে শ্রুতি মধুর। আমি আমি ধরো কোনো জিনিস যদি খারাপ হয় সেটা ক্লিয়ার হলেও আমি সাথে বুঝতে পারছি, ঠিক আছে? ক্লিয়ার ইজ কাইন্ড, আনক্লিয়ার ইজ আনকাইন্ড। আচ্ছা, আমরা আগের স্লাইডে চলে যাই। আচ্ছা, পরের স্লাইডে আমি একটা ছবি দিয়েছি, সংবাদ প্রেরক কর্তৃক কোনো উন্নয়নের কোনো ধারণা উন্নয়ন, তারপর হচ্ছে প্রেরণযোগ্য করে সাজানো। এই যে একটা চার্ট আছে, এখানে কিন্তু যোগাযোগ প্রক্রিয়ার ধারণা অ্যাট এ গ্লান্স দেওয়া হয়, তোমাদের বইয়ে কিন্তু ছবিটা আছে। আমি এখন যেটা করব, এই প্রতিটা পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে একটা তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো একবার দেখে নাও যোগাযোগ প্রক্রিয়ার ধারণা, এই চার্টটা আমি আবার দেখাবো। আমি ডিটেলে আলোচনা করি আগে আপাতত, তারপর আমি আবার চার্টটা তোমাদেরকে দেখাবো। প্রথমে কি পেয়েছিলাম? প্রেরক। প্রেরক হচ্ছে যে বা যারা অন্যের নিকট তথ্য বা সংবাদ প্রেরণ করে তাকে আমরা কি বলছি? প্রেরক বলছি, বা বলতে পারি যোগাযোগকারীও বলতে পারি, তাই না? যোগাযোগ প্রক্রিয়ায় তিনি কিন্তু সূচনাকারী, তিনি সংবাদ তৈরি বা সংগ্রহ করে তার নির্দিষ্ট গন্তব্যে প্রেরণের উদ্যোগ গ্রহণ করেন। প্রেরক ভিন্ন যোগাযোগ প্রক্রিয়া শুরু করা যায় না। দেখো আমরা স্লাইডে কি ছিল? স্লাইডে ছিল প্রথমে হচ্ছে, দেখো এখানে প্রেরক আছে কিন্তু, ঠিক আছে? প্রেরক হচ্ছে কি করছে? সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণা উন্নয়ন। আচ্ছা, তারপরে আমরা কি পাচ্ছি? তারপরে আমরা পাচ্ছি প্রেরক কর্তৃক ধারণা উন্নয়ন। আমরা কিন্তু চার্টের মধ্যে দেখেছি, চার্টের মধ্যে কিন্তু এটা আছে। এটা হচ্ছে, এটার মানে কি? যোগাযোগ প্রক্রিয়ায় যোগাযোগকারী কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপ হলো প্রেরণযোগ্য কোনো সংবাদ বিষয়ক কোনো ধারণা উন্নয়ন সাধন করা। এ পর্যায়ে যোগাযোগ প্রক্রিয়ার পরিকল্পনা পর্যায়েও বলা যায়। এ পর্যায়কে যোগাযোগ প্রক্রিয়ার পরিকল্পনা পর্যায়েও কিন্তু বলা যায়। এ পর্যায়ে কি তথ্য কোথায়, কার কাছে, কিভাবে প্রেরণ করা হবে তৎসম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া যোগাযোগকারী কর্তৃক গৃহীত যে প্রথম পদক্ষেপ, এটা হচ্ছে প্রেরণযোগ্য কোনো সংবাদ বিষয় কোনো ধারণা উন্নয়ন সাধন করা। তো এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। প্রথমে বলেছি প্রেরকের কথা, কারণ প্রেরক ছাড়া কিন্তু যোগাযোগ প্রক্রিয়া সম্ভব হয় না। তারপরে হচ্ছে প্রেরক কর্তৃক ধারণার উন্নয়ন। এরপর 3 নম্বর হচ্ছে প্রেরণযোগ্য করে সাজানো। আমরা আবার একটু চার্টটা দেখি। দেখো, প্রেরণযোগ্য করে সাজানো, নাম্বার 2 ছিল প্রেরণযোগ্য করে সাজানো। এখন প্রেরণযোগ্য করে সাজানোর মানে কি? মানে হচ্ছে প্রেরিতব্য সংবাদের মানসিক ধারণাকে গ্রাহকের নিকট প্রেরণ করার নিমিত্তে তা বিভিন্ন শব্দে বা সংকেতে সুশৃঙ্খলভাবে প্রেরণযোগ্য করে সাজানোকে বলা হয় প্রেরণযোগ্য করে সাজানো। অর্থ হচ্ছে এনকোডিং বলা হয় এটাকে, হ্যাঁ। এ পর্যায়ে যেটা হয়, উপলব্ধিকৃত সংবাদের ধারণাকে এমনভাবে সাজানো হয় যাতে সংবাদ গ্রাহক তথ্যটি সহজে উপলব্ধি করতে সক্ষম হয়। অর্থাৎ হচ্ছে আমরা সাপোজ ধরো যে একটা ওয়ার্ড যদি লিখি, ওয়ার্ড কখন বলি? যখন একটা কয়েকটা লেটার একসঙ্গে বসে একটা মিনিংফুল একটা কিছু ধারণা দেয়, তখন তাকে ওয়ার্ড বলছি। মিনিংফুল ধারণা না দিলে কিন্তু আমরা ওয়ার্ডটাকে বলতে পারি না। যদি তুমি অ্যালফাবেটগুলো উল্টাপাল্টা করে লেখো, তাহলে কি সেটা ওয়ার্ড হবে? হবে না। মিনিংফুল হতে হবে সেই, তাহলে সেটা ওয়ার্ডের পর্যায়ে যাবে। সুতরাং অর্থ হচ্ছে তোমাকে এই বিভিন্ন ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ডের সাথে কতগুলো ওয়ার্ড ইউজ করে তোমাকে প্রেরণযোগ্য করে সাজাতে হবে, সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। সেটা সংকেত হতে পারে, শব্দ হতে পারে, হ্যাঁ। তো সেক্ষেত্রে প্রেরণযোগ্য করে সাজানোটাকে বলা হচ্ছে এনকোডিং, ঠিক আছে? তারপরে আসছে সংবাদ। সংবাদ হচ্ছে যোগাযোগকারীর মানসিক ধারণাকে প্রেরণযোগ্য করে সাজানোর মাধ্যমে যা তৈরি হয় তাকে সংবাদ বলা হয়। অর্থাৎ হচ্ছে যোগাযোগকারীর মানসিক ধারণাকে প্রেরণযোগ্য করে আমরা যে সাজালাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে সংবাদ, এবং সেটা অবশ্যই প্রেরণযোগ্য হতে হবে। প্রেরণযোগ্য এরূপ সংবাদ মৌখিক, লিখিত, সাংকেতিক বা শব্দ বহির্ভূত যে কোনো প্রকারের হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ধরো যখন মানুষ কথা বলে তখন মৌখিক উক্তি সংবাদ, যখন মানুষ পত্র লিখে লিখিত শব্দ বাক্যই তখন সংবাদ। এরূপ সংবাদকে আবর্তন করে সমগ্র যোগাযোগ প্রক্রিয়া পরিচালিত হয়। যেমন ধরো আমরা নিউজ পেপার পড়ছি, নিউজ পেপারে কি থাকে? লিখিত সংবাদ থাকে। এটা একটা নিউজ পেপার, এটাকে আমরা বলতে পারি যোগাযোগের একটা প্রক্রিয়া। আবার যখন আমরা টিভিতে চ্যানেলে খবর দেখছি, তাহলে সেখানে আমরা শুনছি, সেটা হচ্ছে কি বলে, আমরা শুনে কি করছি? শুনে খবরটা নিচ্ছি। তো
এটা হচ্ছে তোমাকে অবশ্যই যখন আমরা খবর শুনছি তখন হচ্ছে সেটা কি, তখন সেটা হচ্ছে আমরা শোনার মাধ্যমে সেই ইনফরমেশনটা নিচ্ছি, শোনার মাধ্যমে সেই সংবাদটা নিচ্ছি। আচ্ছা, তারপরে কিন্তু আসে মাধ্যম নির্বাচন। আমরা একটু চার্টে আবার দেখি কি ছিল চার্টটা একটু দেখি। দেখো তোমার একটু ক্লিয়ার হবে। সংবাদের পরে আসছে মাধ্যম নির্বাচন। মাধ্যম নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট। মাধ্যম নির্বাচন অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের এক পারফেক্ট মাধ্যম নির্বাচন না করলে কিন্তু আমাদের কমিউনিকেশন ব্যর্থ হতে পারে। তো যেভাবে বা যে উপায়ে সংবাদ প্রাপকের নিকট পৌঁছানো হয় তাকে সংবাদের মাধ্যম বলে। যোগাযোগকারী সংবাদ প্রেরণযোগ্য করে তৈরি করার পরপরই গ্রাহকের নিকট পৌঁছানোর জন্য মাধ্যম নির্ধারণের প্রয়োজন পড়ে। যোগাযোগকারী তার সুবিধা, সংবাদের গুরুত্ব, যোগাযোগ গ্রহীতার অবস্থা ইত্যাদি বিবেচনা করে কথোপকথন, লিখন, সংকেত, অঙ্গভঙ্গি ইত্যাদি যে কোনো মাধ্যমে ব্যবহার করতে পারে। তো আমার আসলে ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি কোনো সংবাদ প্রেরণ করবে তখন যোগাযোগের সুবিধা এবং সংবাদের গুরুত্ব অনুযায়ী যোগাযোগ গ্রহীতার অবস্থা ইত্যাদি বিবেচনা করে কিন্তু সে মাধ্যম নির্বাচন করবে। এখন মাধ্যমটা বিভিন্ন হতে পারে, যেমন ধরো কথোপকথন হতে পারে, লিখিত হতে পারে, সাংকেতিকভাবে হতে পারে, বা অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে। তো যেটা যেটা সুবিধা হয় সেটা হতে পারে। তবে মাধ্যম একটা লাগবেই, মাধ্যম ছাড়া যোগাযোগ করা সম্ভব নয়। যেমন ধরো যারা হচ্ছে যে এই যে যারা যারা কানে শুনে না, যারা হচ্ছে বধির, তাদের ক্ষেত্রে দেখবা যে বিভিন্ন আমরা সাংকেতিকভাবে আমরা হাত পা নাড়িয়ে, হাত মুখ নাড়িয়ে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাদের কিন্তু আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, তাদের সংকেতের আলাদা বই আছে, তারা সেটা স্টাডি করে সেই অনুযায়ী তাদের মনের এক্সপ্রেশনগুলো, মনের ধারণাগুলো এক্সপ্রেস করে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মাধ্যম। তারা কি করছে, আকার ইঙ্গিত অঙ্গভঙ্গির মাধ্যমে তারা প্রকাশ করছে তাদের মনোভাব। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে সংবাদ প্রেরণ, ট্রান্সমিশন অফ মেসেজ। মাধ্যম নির্বাচনের পর উক্ত মাধ্যমে প্রেরক কর্তৃক প্রেরণযোগ্য করে সাজানো তথ্য বা ধারণার প্রেরণকে সংবাদ প্রেরণ বলা হয়। অর্থাৎ হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া এ পর্যায়ে যেটা হয় যে নির্বাচিত মাধ্যম ব্যবহার করে সংবাদ প্রেরকের নিকট প্রেরণ করা হয়। সংবাদ প্রেরণ করার মাধ্যমে প্রেরকের পক্ষ থেকে যোগাযোগ প্রক্রিয়ায় সংবাদ প্রেরণ কাজের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ হচ্ছে তুমি এত কিছু করে ফেললা, তুমি ডিসিশন নিলা, প্রেরণযোগ্য করলা, সংবাদ তৈরি করলা এবং মাধ্যম নির্বাচন করলা, তখন তোমাকে কি করতে হবে? শুধু মাধ্যম নির্বাচন করে তুমি বসে থাকতে পারবে না, তাই না? তোমাকে তখন কি করতে হবে? তোমাকে সংবাদটা প্রেরণ করতে হবে। এই মাধ্যম নির্বাচনের পরে উক্ত মাধ্যম প্রেরক কর্তৃক প্রেরণযোগ্য করে সাজানোটাই হচ্ছে সাজানোর তথ্য বা ধারণার প্রেরণকেই সংবাদ প্রেরণ বলা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রাপক, রিসিভার। প্রেরক যেমন ইম্পর্টেন্ট, রিসিভারও কিন্তু ঠিক তেমনই ইম্পর্টেন্ট। প্রেরক কর্তৃক প্রেরিত সংবাদ যার বা যাদের নিকট প্রেরণ করা হয় অথবা যে বা যিনি গ্রহণ করেন তাকে সংবাদের প্রাপক বলা হয়। যে কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান সংবাদের প্রাপক হতে পারে। প্রাপকের নিকট সংবাদ পৌঁছানোর পরই যোগাযোগ প্রক্রিয়ায় প্রেরকের দায়িত্বের সমাপ্তি ঘটে। অর্থাৎ হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রেরক প্রাপককে কোনো কিছু না পাঠায় ইনফরমেশন, ততক্ষণ পর্যন্ত প্রেরকের দায়িত্ব থেকেই যায়। প্রেরককে কি করতে হয়? অ্যাকচুয়াল পারফেক্ট মাধ্যম নির্বাচন করতে হয়, পারফেক্ট মিডিয়া নির্বাচন করার পরে তাকে হচ্ছে যে সেই সংবাদটাকে অবশ্যই প্রেরণযোগ্য করতে হয়, তাই না? অনেক কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আমি একটু বললাম, এই স্টেপগুলোর মধ্য দিয়ে তাকে প্রাপকের কাছে পাঠাতে হয়। ঠিক আছে, এখন যখন প্রাপক পেল ইনফরমেশনটা, তখন প্রাপকের দায়িত্ব এসে পড়লো জানানো যে হ্যাঁ আমি জেনেছি, তার মতামত, সে এই ব্যাপারে রাজি কি রাজি না। প্রাপকের দায়িত্ব তখন, প্রাপকের ঘাড়ে তখন দায়িত্ব এসে বর্তায়। হ্যাঁ, এখন প্রাপক এর পরের স্টেপ দেখো, প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ। এ পর্যায়ে প্রেরক কর্তৃক প্রেরিত সংবাদ প্রাপক গ্রহণ করেন। শ্রবণ, পঠন, দর্শন, অনুভব বা অন্য যে কোনো প্রকারের সংবাদ গ্রহণ করা যায়। প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ করার পরই যোগাযোগ প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটতে পারে। তবে প্রেরক যদি প্রেরিত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রত্যুত্তর বা প্রতিক্রিয়া জানতে চায়, তবে যোগাযোগ প্রক্রিয়া চক্রাকারে আবর্তিত হতে থাকে। এখন ধরো যে প্রাপক কোনো কিছু পেলো, পাওয়ার পরে প্রাপক যদি মনে করে যে ইটস ওকে, আমার কাছ থেকে প্রেরক তো কিছু জানতে চায়নি, আমি এখানে কমিউনিকেশনটা স্টপ করে দিই, দেন শি ক্যান ডু দিস। বাট যখন প্রেরক যদি কিছু আশা করে বা প্রেরক যখন ইনফরমেশন পাঠায় প্রাপককে কোনো উত্তরের আশায়, তখন প্রাপক কিন্তু তাকে উত্তর দিতে হয়। তখন কিন্তু যোগাযোগ প্রক্রিয়াটা চলতেই থাকে। সাপোজ ধরো এখানে প্রেরক প্রাপকের কাছ থেকে উত্তর চেয়েছে, সেক্ষেত্রে কি করবে? প্রাপক কি করবে?
উত্তর পাঠানোর জন্য তখন কি করবে, গ্রহণযোগ্য করে সাজাবে, অর্থাৎ ডিকোডিং করবে। আমরা কিন্তু প্রথমে জেনেছিলাম এনকোডিং। এনকোডিং কার দায়িত্ব, প্রেরকের দায়িত্ব। প্রেরক যখন কোনো তথ্যকে সুন্দর করে সাজায় তখন সেটাকে বলা হচ্ছে এনকোডিং, এবং প্রাপক যখন সেই গ্রহণযোগ্য করে সাজাবে যখন উত্তরটা তার, তখন তাকে বলা হচ্ছে ডিকোডিং। ডিকোডিং বলতে প্রাপক কর্তৃক গৃহীত সংবাদের মানসিক বিন্যাস, উপলব্ধি এবং ব্যাখ্যাকরণকে বোঝায়। এ পর্যায়ে প্রাপক প্রাপ্ত সংবাদকে স্বীয় ধ্যান ধারণায় রূপান্তর করে তা বিশ্লেষণ এবং উপলব্ধি করে, অতঃপর উত্তর আকারে তা সুন্দরভাবে সাজানো হয়। এরপরে হচ্ছে ফলাবর্তন, ফিডব্যাক। ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে। তোমাদের এমসিকিউ যদি আসে, সাপোজ ধরো এরকম আসলো যে যোগাযোগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে কোনটি, অবশ্যই আনডাউটেডলি ফলাবর্তন অর্থাৎ ফিডব্যাক। ফলাবর্তন বলতে প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশকে বোঝাচ্ছে, অর্থাৎ প্রাপক যে আনসারটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিডব্যাক, অর্থাৎ যে রেসপন্সটা করছে সেটা হচ্ছে ফিডব্যাক। সংবাদ প্রাপ্তির পর প্রাপক সে সংবাদ বিশ্লেষণ এবং উপলব্ধি করে সংবাদের প্রত্যুত্তর এবং স্বীয় মনোভাব সংবাদ প্রেরকের নিকট প্রেরণ করে। এতে প্রেরক প্রাপকের মনোভাব বা উত্তর জানতে পারে। প্রয়োজনে একাধিকবার উত্তর প্রত্যুত্তরের মধ্য দিয়ে যোগাযোগের উদ্দেশ্য অর্জিত হয়। এক্ষেত্রে দ্বিমুখী যোগাযোগের উদ্ভব ঘটে। যখনই প্রাপক কোনো কিছু ফিডব্যাক দেয় তখনই হচ্ছে দ্বিমুখী যোগাযোগের একটা সূচনা ঘটে। তো এই হলো যোগাযোগের প্রক্রিয়া। আমরা এই যেই বিষয়গুলো আলোচনা করলাম আমরা আবার এর চার্টটা দেখে নিই। একটু এর চার্টটা দেখে নিই একটু আমরা এর। ওকে, দেখো চার্টটা তোমাদের সামনে আবার হাজির হয়েছে। দেখো আমি কিন্তু এই ব্যাপারগুলো আলোচনা করলাম। ফলাবর্তনটা দেখো মাঝখানে যখনই প্রাপক প্রেরকের কাছে তার আনসারটা সেন্ড করছে তখনই সেটাকে ফলাবর্তন বলা হচ্ছে। এবং দ্বিমুখী যোগাযোগ কখন হচ্ছে, দেখো প্রাপকের নিচ থেকে ফলাবর্তনের যে লাইনটা চলে গেছে, আবার কিন্তু সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণা উন্নয়ন আবার এই পর্যায়ে চলে গেছে, অর্থাৎ চক্রাকারের ব্যাপারটা কিন্তু আবর্তিত হবে। তো এরপরের স্লাইডে আমরা যাই। এরপরের স্লাইড হচ্ছে দেখো ব্যবসা যোগাযোগের গুরুত্ব। আমরা কি জানলাম, আমরা ব্যবসা যোগাযোগ সম্বন্ধে জানলাম। এখন ব্যবসা যোগাযোগের গুরুত্ব জানবো। অবশ্যই গুরুত্ব বলে শেষ করা যায় না। আমি ক্লাসের শুরুতে কিছু আলোচনা করেছি তাই না, যে কেন আমরা ব্যবসায় যোগাযোগ শিখবো, কেন আমরা যোগাযোগ শিখবো। আমি যে ক্লাসের শুরুতে যোগাযোগের গুরুত্ব বলেছি, এখন আমরা জানবো ব্যবসায় যোগাযোগের গুরুত্ব। ব্যবসায় যোগাযোগের গুরুত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা জানো ম্যানেজমেন্ট পড়েছো, সেখানে কি ছিল, প্ল্যানিং, ডিসিশন মেকিং, তারপর আর কি আছে, প্রেষণা আছে, কন্ট্রোলিং আছে, স্টাফিং আছে, এই যে তারপর হচ্ছে অর্গানাইজিং আছে। এই সব কিছুর মেইন হচ্ছে যোগাযোগ। যোগাযোগ ছাড়া তোমরা এই ব্যবসাকে সার্থক করতে পারবে না। ব্যবসা যোগাযোগ গুরুত্ব প্রথমে আসছে তথ্যের আদান প্রদান। প্রথমে আসি, যোগাযোগ বলতে প্রধানত দুই বা ততোধিক পক্ষের মধ্যে তথ্যের আদান প্রদানকে বোঝায়। যোগাযোগের মাধ্যম বিভিন্ন সংগঠন তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে তথ্য বা সংবাদ বিনিময় করে। এতে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পায় এবং সংগঠনের লক্ষ্যার্জন সহজতর হয়। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিকল্পনা এবং নীতি প্রণয়ন। আনডাউটেডলি পরিকল্পনা নীতি প্রণয়নে অবশ্যই যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগ সাংগঠনিক নীতি এবং পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। নীতি এবং পরিকল্পনার যথার্থতা এবং বাস্তবতা পর্যাপ্ত ও প্রাসঙ্গিক তথ্যের উপর নির্ভরশীল। তাই ব্যবস্থাপকগণ নীতি এবং পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র হতে তথ্য সংগ্রহ করে। এরপরের পয়েন্ট হচ্ছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি। যোগাযোগের সংগঠনস্থ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। যোগাযোগের মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য, পরিকল্পনা, নীতি, পদ্ধতি ইত্যাদি বিষয়ে কর্মীরা জানতে এবং বুঝতে পারে। এছাড়া কি করতে হবে, কি করা উচিত ইত্যাদি নানা বিষয় কর্মীদের জানানো যায়। এতে কর্মীদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পায়। এরপরের পয়েন্ট হচ্ছে লক্ষ্য অর্জন। ফলপ্রসূ যোগাযোগ সংগঠনের সর্বস্তরের কর্মীদের দায়িত্ব সচেতন ও মনোযোগী করে তোলে। ফলে প্রাতিষ্ঠানিক কার্যের যে যথার্থতা এবং সময়ানুগ বাস্তবায়ন ঘটে এবং সংগঠনের লক্ষ্যার্জন নিশ্চিত হয়। তারপর হচ্ছে সমস্যার সমাধান। বিভিন্ন যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ব্যবস্থাপকগণ সংগঠনের বিভিন্ন নৈমিত্তিক এবং অনৈমিত্তিক সমস্যা সম্পর্কে অবগত হতে পারেন। ফলে বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এসব সমস্যার দ্রুত সমাধানে সচেষ্ট হওয়া তাদের পক্ষে সহজ হয়। তারপর সিদ্ধান্ত গ্রহণ। যথাযথ সিদ্ধান্ত গ্রহণের নিত্য নতুন সকল ধরনের তথ্য উপাত্তের প্রয়োজন।
ফলপ্রদ যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপকগণ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে যথাযথ ও সময়ানুগ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। তারপর হচ্ছে ৮ নম্বর পয়েন্ট, শিল্প সম্পর্কের উন্নয়ন, ইমপ্রুভিং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। কার্যক্ষেত্রে শ্রমিক ব্যবস্থাপনার সম্পর্ককে শিল্প সম্পর্ক বলা হয়। ব্যবস্থাপনার সফলতা উত্তম ব্যবসায় সফলতা উত্তম শিল্প সম্পর্কের উপর কিন্তু নির্ভরশীল। যোগাযোগ শ্রমিক ব্যবস্থাপনার মধ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে, ফলে কার্যক্ষেত্রে শ্রমিক ব্যবস্থাপনার মধ্যকার সন্দেহ, অবিশ্বাস, দ্বন্দ্ব দূরীভূত হয় এবং উত্তম শিল্প সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ হচ্ছে যখন কমিউনিকেশনটা খুব ভালোভাবে না হয়, সেক্ষেত্রে কি হয় যে শিল্পে শ্রমিকদের সাথে মালিকের একটা কিন্তু গ্যাপ হয়, যেটাকে আমরা বলতে পারি কমিউনিকেশন গ্যাপ। এটা কিন্তু ভালো জিনিস নয়, কারণ কি হয় শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ জন্মাতে পারে, তাদের মধ্যে দ্বন্দ্ব ক্রিয়েট হতে পারে, কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে। সো কমিউনিকেশনটা ভালোভাবে হলে সেক্ষেত্রে সেখানে সেটা হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর হচ্ছে পণ্য এবং সেবার প্রচার। বর্তমানে যে প্রতিযোগিতামূলক যে সময় আমরা পার করছি, এখানে ব্যবসা জগতে সকল প্রতিযোগিতা প্রতিষ্ঠানই সমভাবে ব্যবসায় পণ্যদ্রব্য বিক্রয় করতে সক্ষম হয় না কিন্তু, তাই না? যারা ক্রেতা এবং ভোক্তা, মধ্যস্থ ব্যবসায়ী ইত্যাদি সকল পক্ষের সাথে ফলপ্রসূ যোগাযোগ করতে সক্ষম হয়, কেবল তারাই বাজারে ব্যবসায় সফলতা অর্জন করতে পারে। এখন পণ্য এবং সেবা যে প্রচার, তোমরা জানো এখন বিজ্ঞাপনের যুগ, তাই না? তুমি যত স্ট্র্যাটেজি মেনটেন করে তোমার কাস্টমারকে আকৃষ্ট করতে পারবে, সেটা যে কোনোভাবে, যে কোনো কমিউনিকেশনের মাধ্যমে, সেটা বিজ্ঞাপনের মাধ্যমে বলো, লিখিত মাধ্যমে বলো, যেভাবে হোক না কেন, যদি তাদেরকে ইনডিউস করতে পারো, সেক্ষেত্রে তুমি সাকসেসফুল হবে, আদারওয়াইজ কিন্তু তুমি সাকসেসফুল হবে না। সুতরাং প্রচার, পণ্য এবং সেবা প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ। তারপরের স্লাইড হচ্ছে যোগাযোগ গুরুত্বে আমরা এখনো আছি, সংঘর্ষ রোধ। সংঘর্ষ রোধের বলতে বোঝায় যে ফলপ্রসূ যোগাযোগ লেনদেন এবং ব্যবসাভুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে। ফলে কি হয়, পক্ষসমূহের মধ্যেকার পারস্পরিক অবিশ্বাস, ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, বিরোধ ইত্যাদি সহজে কিন্তু দূরীভূত হয়। কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি। প্রতিষ্ঠান যদি তাদের সাবলীল প্রবাহ বিদ্যমান থাকে, তবে তা নিঃসন্দেহে ব্যবস্থাপনা এবং শ্রমিক কর্মীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া নিশ্চিত করে। এই জাতীয় বোঝাপড়া কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি করে। তারপর হচ্ছে আনুগত্য বৃদ্ধি। ফলপ্রসূ যোগাযোগ ব্যবস্থা অধস্তনদের সম্পর্কে ব্যবস্থাপকদের সর্বদা প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে সচেতন রাখে, ফলে ব্যবস্থাপকগণের পক্ষে অধস্তনদের সঠিক পরিচালনা সম্ভব হয়। কর্মীরাও প্রয়োজনে ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে তাদের অভাব, অভিযোগ ও পরামর্শ জানাতে পারে। এতে ব্যবস্থাপনার প্রতি অধস্তনদের আনুগত্য বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়ন, ডেভেলপমেন্ট ইন ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি। আধুনিক ব্যবস্থাপনা বিশারদদের অনেকেই মনে করেন যোগাযোগই হলো ব্যবস্থাপনা, কারণ একজন ব্যবস্থাপক পরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়নে ব্যবস্থাপকের সকল কাজে কার্যকর যোগাযোগের উপর নির্ভর করে। তাই দক্ষ যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থাপনার কার্যাদি সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করে ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়ন সাধন করে। অর্থ হচ্ছে আমাদের এখন ধারণা কি, যে আমরা এখন বলি যে ফলপ্রসূ যোগাযোগ হচ্ছে ব্যবস্থাপনা। খুব সহজ একটা কথা, খুব সহজেই কিন্তু এর গুরুত্ব কিন্তু বলে দেওয়া হলো, তাই না? এটা একদম গুরু একটা অর্থ যে সঠিক যোগাযোগই কিন্তু ব্যবস্থাপনা। আচ্ছা, তারপর হচ্ছে সফল নেতৃত্ব সৃষ্টি। সফল নেতৃত্ব সৃষ্টিতেও যোগাযোগ গুরুত্বপূর্ণ, কারণ অধস্তনদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা সম্ভব হলে কোনো ব্যক্তি নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং উপর্যুপরি যোগাযোগের মাধ্যমে নেতার প্রতি অধস্তনদের মনে দুর্বলতা, আনুগত্য বা সহানুভূতির প্রকাশ ঘটে, যা কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক হিসেবে কাজ করে, সহায়তা দান করে। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে গুজব নিরসন, এলিমিনেশন অফ রিউমার। গুজব অনেক সময় প্রতিষ্ঠানের বিভ্রান্তি, তথ্য বিকৃতি, ভুল বোঝাবুঝি এবং অসন্তোষ ছড়ায়, তাই না? ফলে ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে কি হয়, পারস্পরিক একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সেরূপ অবস্থায় সুষ্ঠু যোগাযোগ এরূপ অনভিপ্রেত অবস্থা থেকে কিন্তু পরিত্রাণে সাহায্য করে। সুতরাং আমরা বলতে পারি কি, যোগাযোগ ব্যবসায় প্রাণ শক্তি। এটি একদিকে যেমন ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে তথ্যের অবাধ বিনিময় নিশ্চিত করে, অন্যদিকে তেমনি ব্যবস্থাপনা এবং সাংগঠনিক বিভিন্ন কর্ম সম্পাদনে বিশেষ ভূমিকা পালন করে। ফলে সংশ্লিষ্ট সকলকে সন্তুষ্ট রেখে ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব হয়। আচ্ছা, এই হলো ব্যবসায় যোগাযোগের পয়েন্টগুলো, তোমরা দেখে নিবা, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এরপরে আমরা স্লাইডে যাই। এখন
আসি ব্যবসা যোগাযোগের বিভিন্ন ধরনে। ব্যবসা যোগাযোগে অনেকগুলো ধরন রয়েছে। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তোমরা এটা দেখে নিও ভালো, তোমার চার্টটা আমি দিয়েছি, চার্টটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। চার্টের মধ্যে কি কি আছে। প্রথমে আসে পক্ষসমূহে যোগাযোগের প্রকারভেদের। প্রথম আমরা 3 ভাগে ভাগ করেছি। দেখো, পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, তারপর তারপর হচ্ছে কি আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ, অন্যান্য প্রকারের যোগাযোগ। এখন আসি প্রথমে পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগের ক্ষেত্রে। এ থেকে আমরা ভাগ করেছি 2 ভাগে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগ। ঠিক আছে, অভ্যন্তরীণকে ভাগ করেছি আবার অনেকভাবে, সেটা অনেক সাব ক্লাসিফিকেশনস আছে। যেমন ধরো, আচ্ছা প্রথমে জেনে নিই অভ্যন্তরীণ যোগাযোগ কি। কোনো সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষসমূহ যখন নিজেদের মধ্যে সংবাদ বিনিময় করে তখন তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলা হয়। সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের সুষ্ঠু সম্পাদন এবং সাংগঠনিক লক্ষ্য অর্জনের নিমিত্তেই প্রধানত এরূপ যোগাযোগ সম্পাদন করা হয়। এরূপ যোগাযোগ 2 প্রকার। একটা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন, অর্থাৎ হচ্ছে উলম্ব যোগাযোগ। আরেকটা হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন, অর্থাৎ বাহ্যিক যোগাযোগ। আচ্ছা, সমান্তরাল যোগাযোগ। হ্যাঁ, তো যাই হোক, আমরা উলম্ব যোগাযোগ নিয়ে একটু আলোচনা করি। সংগঠন কাঠামো ঊর্ধ্বতন এবং অধস্তনের মধ্যে যে যোগাযোগ সংঘটিত হয় তাকে উলম্ব যোগাযোগ বলা হয়। অর্থাৎ হচ্ছে বার্তা প্রবাহ, অর্থাৎ সংগঠন কাঠামো, অর্থাৎ হচ্ছে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তার অধস্তনদের মধ্যে যে যোগাযোগটা হচ্ছে তাকে আমরা বলা হচ্ছে উলম্ব যোগাযোগ। অর্থাৎ ভার্টিক্যাল মানে হচ্ছে লম্ব, তাই না? বলতে গেলে একটা দণ্ড। ঠিক আছে, এখানে আমরা সেভাবে বিচার করছি কারণে এখন যখন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যখন নিম্ন স্তরের কর্মকর্তাদের যখন যোগাযোগ হয় তখন সেটা কেন বলা হয়েছে ভার্টিক্যাল। সেটা একদম উলম্বভাবে কিন্তু সেই যোগাযোগটা হচ্ছে, এই কারণে আমরা এটাকে উলম্ব যোগাযোগ বলছি। এটাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, নিম্ন এটাকে 3 ভাগে ভাগ করছি আমরা। দেখো, নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ এবং কৌণিক যোগাযোগ। নিম্নগামী বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ যখন অধস্তনের সাথে যোগাযোগ করে তখন তাকে নিম্নগামী যোগাযোগ বলা হয়। অর্থাৎ হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে যখন এই ফ্লোটা আসে তখন তাকে বলা হচ্ছে নিম্নগামী। এরূপ যোগাযোগ সংবাদ প্রবাহ নিম্নগামী হয়। এরূপ যোগাযোগ মাধ্যমে ঊর্ধ্বতন নির্বাহীগণ অধস্তনদের প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ প্রদান করে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, নিয়ম নীতি ইত্যাদি বিষয় অবহিত করেন। আর ঊর্ধ্বগামী হচ্ছে যখন প্রতিষ্ঠানের অধস্তনগণ যখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তখন তাকে ঊর্ধ্বগামী যোগাযোগ বলা হয়। এইরূপ যোগাযোগের তথ্যের প্রবাহ ঊর্ধ্বমুখী হয়। সাধারণত অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহীগণের প্রেরিত সংবাদের প্রেক্ষিতে তাদের প্রত্যুত্তর, সাড়া, পরামর্শ প্রদান সহ নিজেদের অভাব, অভিযোগ ইত্যাদি ঊর্ধ্বগামী যোগাযোগের মাধ্যমে ঊর্ধ্ব কর্মকর্তাদের অবহিত করে। অর্থাৎ হচ্ছে যখন কোনো কর্মীরা, যখন লোয়ার লেভেলের যে এমপ্লয়িরা যখন আপার লেভেল বা হায়ার লেভেল অথরিটির কাছে তাদের অভিযোগগুলো বলে তখন তাকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ। আচ্ছা, কৌণিক ডায়াগোনাল কমিউনিকেশন কোনটা? দেখো, সংগঠন কাঠামোর কোনো এক বিভাগে ঊর্ধ্বতন বা অধস্তন যখন অন্য বিভাগের অধস্তন বা ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে তখন থেকে কৌণিক যোগাযোগ বলা হয়। এরূপ যোগাযোগ বার্তা এক বিভাগ থেকে অন্য বিভাগে কোনাকুনি প্রবাহিত হয়। ক্লিয়ার? খুব সহজ একটা বিষয়, খুব কঠিন না। আচ্ছা, আমরা অভ্যন্তরীণ যোগাযোগে কি ভাগ করেছিলাম, কয় ভাগে ভাগ করেছিলাম? উলম্ব যোগাযোগ বা লম্বী যোগাযোগ, একটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। সমান্তরাল যোগাযোগ বলতে কি বোঝায়? দেখো, সমান্তরাল যোগাযোগ হচ্ছে যখন একই র্যাঙ্কের যখন কোনো কর্মী যোগাযোগ করে, অর্থাৎ হচ্ছে সংগঠন কাঠামো 2 বা ততোধিক সমস্তরের অধিষ্ঠিত ব্যক্তিবর্গ যখন পাশাপাশি নিজেদের মধ্যে যোগাযোগ করে তখন তাকে সমান্তরাল যোগাযোগ বলা হয়। ক্রয় ব্যবস্থাপক যখন বিক্রয় ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে তখন তা সমান্তরাল যোগাযোগ বিবেচিত হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছি আমরা আনুষ্ঠানিকতার ভিত্তিক যোগাযোগ। এটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, আনুষ্ঠানিক যোগাযোগ এবং অনানুষ্ঠানিক যোগাযোগ। আর হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল, এই ওয়ার্ডগুলোতে আমরা বেশি ফ্যামিলিয়ার, তাই না? ঠিক সেই জিনিসগুলো এখানে আসছে। হ্যাঁ, পূর্ব পরিকল্পনা মাফিক প্রাতিষ্ঠানিক নিয়মনীতি মেনে কিছু করাকে আনুষ্ঠানিকতা বলা হয়। এখন দেখো, আনুষ্ঠানিক যোগাযোগ, ফর্মাল যোগাযোগ কাকে বলা হয়? যে যোগাযোগ সংগঠন কর্তৃক প্রণীত নিয়ম নীতি, রীতি পদ্ধতি ইত্যাদি অনুসরণ করে সংযোজিত হয় তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়। সাধারণত ব্যবস্থাপক বিভিন্ন বিভাগীয় প্রধানদের কোনো সভায় উপস্থিত থাকার জন্য বললে এই ধরনের যোগাযোগ গণ্য হয়। আচ্ছা, যখন সাপোজ ধরো আমি আমার অফিসের কথাই বলি, আমাদের যে প্রিন্সিপাল ম্যাডাম রয়েছে উনি যখন মিটিং ডাকে তাহলে সেটা কি হয়? আমাদেরকে যখন এমনি ইনফর্ম করেন সেটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগই সেটাকে বলা যায়। ঠিক আছে? আচ্ছা, অনানুষ্ঠানিক যোগাযোগ কি? কোনো প্রকার নিয়ম নীতি,
রীতি পদ্ধতি অনুসরণ না করে বরং যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহীতার মধ্যকার স্বতঃস্ফূর্ত সম্পর্কের ভিত্তিতে যে যোগাযোগ সংঘটিত হয় তাকে অনানুষ্ঠানিক যোগাযোগ বলা হয়। সাধারণ ব্যবস্থাপক তার অবসর সময় ক্রয় বিক্রয়ের সাথে চা পানকালে আলাপ করলে এটা অনানুষ্ঠানিক যোগাযোগ হিসেবে গণ্য হবে। শিক্ষক ছুটির আবেদন নিয়ে অধ্যক্ষের রুমে গেলে সেটা অধ্যক্ষ মহোদয় কলেজে কিছু বিষয় আলাপ করলে এটা যে এ ধরনের যোগাযোগ উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অন্যান্য যোগাযোগ আরো আছে, যেমন ধরো ব্যক্তিগত যোগাযোগ। ব্যক্তিগত যোগাযোগ তোমরা জানো যে ব্যক্তিগত যোগাযোগ বলতে যে যখন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে ব্যক্তিগত বিষয় নিয়ে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে ব্যক্তিগত যোগাযোগ বলা হয়। ব্যক্তি মাত্রই ব্যক্তিগত যোগাযোগে লিপ্ত। এই ব্যক্তিগত যোগাযোগ সংগঠন এবং সংগঠনের বাইরে বিভিন্ন ব্যক্তি বা পক্ষের মধ্যে সংগঠিত হয়। প্রতিষ্ঠানের বস অফিসের চেয়ারে বসে বন্ধুর সাথে টেলিফোনে কুশল বিনিময় করলে এটি ব্যক্তিগত যোগাযোগ উদাহরণ হিসেবে বলা যেতে পারে। গণযোগাযোগ ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাপক জনগোষ্ঠীর নিকট একই সংবাদ একই সাথে দ্রুত প্রেরণের জন্য ব্যবহৃত যোগাযোগকে বলা হচ্ছে গণযোগাযোগ। ধরো যে রেডিও, টেলিভিশনে বা ম্যাগাজিনে বা খুদে বার্তা, লিফলেট ইত্যাদির মাধ্যমে গণযোগাযোগ সংগঠিত হয়। আচ্ছা, তারপর হচ্ছে সাংগঠনিক যোগাযোগ, অর্গানাইজেশনাল কমিউনিকেশন। এটি প্রতিষ্ঠান বা সংগঠনকে গুছিয়ে পরিচালনার স্বার্থে যে যোগাযোগ করা হয় তাকে সাংগঠনিক যোগাযোগ বলা হয়। প্রাতিষ্ঠানিক দলিলপত্র প্রণয়ন, কাঠামোগত চিত্র নির্ধারণ, উদ্দেশ্য নির্ধারণ, পলিসি প্রণয়ন এবং বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে এ ধরনের যোগাযোগ করা হয়ে থাকে। লাস্ট ওয়ান হচ্ছে দৈনন্দিন বা রুটিন যোগাযোগ, রুটিন কমিউনিকেশন। দৈনন্দিন কার্যাবলী পরিচালনার স্বার্থে প্রতিনিয়ত তথ্যাদির যেসব বিনিময় ঘটে তাকে নৈমিত্তিক বা রুটিন যোগাযোগ বলা হয়। প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য যেমন ফাইল ওয়ার্ক, নির্দেশ দেওয়া, টেলিফোন করা, কাজের অগ্রগতি জানানো, চিঠিপত্র লেখা ইত্যাদি বিভিন্ন নৈমিত্তিক বা রুটিন যোগাযোগ বলে ধরে নেওয়া যায়। এই হলো যোগাযোগের বিভিন্ন ধরন। এরপরে স্লাইডে যাই। যোগাযোগের মাধ্যমের প্রকারভেদ। আমরা ধরন পড়লাম, মাধ্যমও অনেকটা আইডিয়া মানে হয়েছে, তারপরেও কিছু কিছু মাধ্যম আছে যেগুলো আরো ক্লিয়ার হওয়ার জন্য তোমাদের সঙ্গে আলোচনা করি আমি, করবো এখন। যেমন এই মাধ্যমগুলো হচ্ছে কি শাব্দিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, মৌখিক যোগাযোগ, শব্দ বহির্ভূত যোগাযোগ। এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেল আলোচনা করি। প্রথমে আসছে কি শাব্দিক যোগাযোগ। শাব্দিক যোগাযোগ বলতে বোঝাচ্ছে যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যে বিনিময় হয় তখন তাকে শাব্দিক যোগাযোগ বলা হয়। এখানে যোগাযোগকে দু প্রকার হয়ে থাকে এইরূপ যোগাযোগ। যেমন ধরো লিখিত যোগাযোগ, মৌখিক যোগাযোগ। লিখিত যোগাযোগ বলতে বোঝাচ্ছে শব্দ বা বাক্য লিখিয়ে মনের ভাব প্রকাশ বা বিনিময় করা হলে, এখানে আমি চারটা দিয়েছি, দেখো আমি পরের স্লাইডে চারটা দিয়েছি। এই যে এখানে এই সেই স্লাইড, এখানে চারটা করে আমি দিয়েছি। অর্থাৎ হচ্ছে লিখিত যোগাযোগ কি? লিখিত যোগাযোগ হচ্ছে শব্দ বা বাক্য লিখে মনে ভাব প্রকাশ ও বিনিময় করা হলে তাকে লিখিত যোগাযোগ বলা হয়। লিখিত যোগাযোগের সংবাদ পাঠ না করে এর মর্মার্থ উপলব্ধি করা যায় না। এরূপ যোগাযোগ ভাষা বা শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন এবং প্রকাশ করা হয়। লিখিত যোগাযোগ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন চিঠি, ইমেইল বার্তা, ওয়েব পেজ, খুদে বার্তা, টেলিভিশন, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক ইত্যাদি। মৌখিক যোগাযোগের মধ্যে কি আছে দেখো, শব্দে মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হয় তাকে মৌখিক যোগাযোগ বলা হয়। ধ্বনি বা কণ্ঠস্বর ভিত্তিক যোগাযোগ মাধ্যমও এইরূপ যোগাযোগ হিসেবে গণ্য। মৌখিক যোগাযোগের মধ্যে যেমন ধরো মুখাভাবের প্রকাশ, অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, স্থান এবং দূরত্ব, স্পর্শ, ব্যক্তিগত উপস্থিতি, নীরবতা, নীরবতা হচ্ছে শব্দ বহির্ভূতের মধ্যে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আমরা মৌখিক বা লিখিত শব্দে এই হচ্ছে মৌখিক হচ্ছে যে কমিউনিকেশনের মধ্যে পড়ছে। আচ্ছা, শব্দ বহির্ভূত যোগাযোগের মধ্যে দেখো, একটু ভুল হয়ে গেছে। দেখো, মৌখিক যোগাযোগের মধ্যে আমরা জানি যখন মৌখিক কোনো কিছু বলছি তখন সেটা হচ্ছে মৌখিক যোগাযোগ। আর শব্দ বহির্ভূত যোগাযোগের উদাহরণগুলো হচ্ছে মুখাভাবের প্রকাশ, অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, স্থান, দূরত্ব, স্পর্শ, ব্যক্তিগত উপস্থিতি, নীরবতা, দর্শন। এগুলো হলো শব্দ বহির্ভূত যোগাযোগ। অর্থাৎ যখন কোনোরূপ লিখিত বা মৌখিক ভাষা বা শব্দের ব্যবহার ছাড়াই যোগাযোগ সম্পাদন করা হয় তখন তাকে শব্দ বহির্ভূত যোগাযোগ বলা হয়। তো এই হলো যোগাযোগের বিভিন্ন মাধ্যম। তো ঠিক আছে, তোমরা আমি আজকে এ পর্যন্তই পড়াই। চ্যাপ্টারের বাকি অংশটুকু আমি আচ্ছা, এখানে ছবি আছে দেখো, এখানে কি হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ বলা যেতে পারে এটাকে, তাই না? ধরো তুমি খেতে যাচ্ছ, তুমি হাত দিয়ে ইশারা করছো, তুমি খেতে যাচ্ছ, তুমি হচ্ছে যে ফিনিশ, তোমার হাত তুমি ফিনিশ সিম্বলিক হিসেবে তুমি প্রকাশ করছো, ঠিক আছে? তো এটা একটা অঙ্গভঙ্গির মাধ্যমে তুমি কমিউনিকেশন করছো, এটার একটা চিত্র।
আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ওয়ান, এটা রিটেন কমিউনিকেশন, তাই না? কিন্তু এখানে শব্দ বহির্ভূত, কিন্তু রিটেন কমিউনিকেশন, এটা একটা রিটেন কমিউনিকেশনের উদাহরণ। তারপরে হচ্ছে শেষে একটা কিছু কথা বলি আজকে এই পর্যন্ত, পরে তোমাদের, হ্যাঁ, চ্যাপ্টারের বাকি অংশ আমি এরপরে ক্লাসে পড়াবো। নলেজ ইজ পাওয়ার, অবশ্যই নলেজ গ্যাদার করতে হবে। যে সময়টা পাচ্ছ একাডেমিক পড়াশোনা, নিজেকে বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে। তাছাড়াও বিভিন্ন গল্প বই পড়তে পারো, জ্ঞান আহরণ, জ্ঞানমূলক যে কোনো কিছু তুমি নিয়ে, যে জ্ঞানমূলক যে কোনো কিছু নিয়ে গবেষণা করতে পারো, পড়তে পারো, পেপার পড়তে পারো। কারণ হচ্ছে যে বারবার বলি তোমাদের বেসিক নলেজ গ্যাদার করতে হবে, এবং বেসিক নলেজটা এমনি এমনি আসে না। বেসিক নলেজ কিন্তু কীভাবে হয়, পড়ার মাধ্যমে হয়। তো যাই হোক, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্থতা কামনা করছি। বাসায় থেকো, অকারণে বাসার বাইরে বের হবে না। তো আজকে এ পর্যন্তই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।